7 জুলাই বাংলা ব্লকেডে উত্তাল ছিল সারা দেশ। ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে রাস্তায় শিক্ষার্থীরা অনড় দাবি আদায়। দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর ব্লকেট করা শুরু করি। ছাত্রলীগের যেই রক্তচক্ষু সেটা উপেক্ষা করেই সবাই আসলে ব্লকেট কর্মসূচিটা সফলভাবে পালন করছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম ড্রাই ডক আজ থেকে কার্যক্রম শুরু। বিদায় সাইফ পাওয়ারটেকের। ব্যানভেইসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ শিক্ষক কর্মচারীদের জীবন। অবসর ভাতা পেতে প্রতি লাখে দিতে হয় 10,000 টাকা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা 1 সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক হচ্ছে কারাগার। ঘরে বসে বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনের পাঠানো খরচের টাকা। সহায়তায় ই কোম্পানি। চাঁপাইনবাবগঞ্জে কেজিতে 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মজুত করার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিহতের দাবি হুতির। এবং এশিয়ান কাপের বাছাই পর্বের সফল মিশন শেষে দেশে ফিরল নারী ফুটবল দল। মধ্যরাতে আফিদা ঋতুপর্ণাদের বর্ণিল সংবর্ধনা বাফুফে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। সংবাদ শুরু করব উত্তাল জুলাইয়ের স্মৃতিচারণে। ঠিক 1 বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকে সারা দেশের শিক্ষার্থীরা পালন করেন বাংলা ব্লকেট। যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সেদিন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করায় স্থবির হয়ে পড়ে রাজধানী সহ পুরো দেশ। জুলাইয়ের ব্লকেটের দিনগুলো কেমন ছিল তা জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত কর্মসূচি বাংলা ব্লকেট। 6 দিনের টানা অবরোধ তুলে নিয়ে 2024-এর 6 জুলাই বাংলা ব্লকেটের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আসে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। সারা বাংলাদেশ অবরোধ করার পরিকল্পনা থেকেই 7 জুলাই থেকে শুরু হয় এ কর্মসূচি। শুধু শাহবাগ মোড় নয়, সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নেমে আসে। বন্ধ করে দেয় যান চলাচল। প্রায় জুলাইয়ের প্রথম 1 তারিখ থেকেই 5 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি, মাঠের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপরেও দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। তখন আসলে আমরা বাধ্য হই শাহবাগ ব্লকেট করার জন্য, এবং এরপরে আস্তে আস্তে এই ব্লকেটের ব্যাপ্তিও আস্তে আস্তে বাড়তে থাকে, যে আমরা শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর ব্লকেট করা শুরু করি, এবং এরপর আমরা ঘোষণা দেই যে আসলে সারা বাংলাদেশে আমরা ব্লকেট পালন করব। ছাত্রলীগের যেই রক্তচক্ষু সেটা উপেক্ষা করেই সবাই আসলে ব্লকেট কর্মসূচিটা সফলভাবে পালন করছে। ব্লকেটের দিনগুলো স্মরণ করে শিক্ষার্থীরা বলেন, জনভোগান্তি হবে জানা সত্ত্বেও যৌক্তিক দাবির জন্য অনড় ছিলেন তারা। কারণ বাজারে মাইকে বলেছিলাম যে এখানে অপেক্ষমান যারা আছেন সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমরা আজকে হয়তো এখানে একটি ক্ষুদ্র দাবি নিয়ে এসেছি, যে দাবিটি হয়তো আমরা এখন ফেস করছি। আপনাদের সন্তান যখন বড় হবে তখন আপনারাও একই দাবিতে হয়তো বা আপনাদের রাস্তা দাঁড়াতে হবে। সুতরাং বারংবার নয়, আমরা একটি বারই এই আন্দোলনকে সামনের দিকে নিতে চাই। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ব্লক করায় স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। এমনকি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কারে দাবি আদায়ের জন্য ক্ষমতাসীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে বাংলা ব্লকেটের মতো অভিন্ন কর্মসূচি লেখা থাকবে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাতায়। তারা জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। আজ থেকে টার্মিনাল পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি।
রোববার সাইফ পাওয়ারটেকের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বেজেছে বন্দরের এনসিটি টার্মিনালে দীর্ঘ 17 বছরের বেশি সময় রাজত্বে থাকা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের। এনসিটি থেকে সাইফ পাওয়ারটেককে সরিয়ে দেওয়ার বিষয়টি আগেই চূড়ান্ত হয়। প্রথমে বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনালটি পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে সরকার নৌবাহিনীকে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আজ। এর আগে গত 1 জুলাই শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ পড়ে শোনান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন, কিন্তু শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আজকের দিন নির্ধারণ করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী আদালতে জানান, তারা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে চান না। তাকে ট্রাইব্যুনালে আজ হাজিরও করা হবে। এদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা জানাবেন। মনি, শেখ হাসিনার যে মামলা, অর্থাৎ ট্রাইব্যুনালের যে সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি হচ্ছে সরাসরি নির্দেশদাতা যেহেতু ছিলেন, তার একটি মামলার মধ্যে কিন্তু এই মামলার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুনকেও কিন্তু সেখানে যুক্ত করা হয়েছে এবং সেই মামলারই কিন্তু অভিযোগ আমলে নিয়ে আসলে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। এবং এর আগের দিন আমাদের কিন্তু এই যে অভিযোগ গঠনের যে শুনানি, সেখানে রাষ্ট্রপক্ষ আসলে শুনানি করেন এবং সেখানে রাষ্ট্রপক্ষ আসলে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন এবং শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে 5টি অভিযোগ এনেছিলেন। সেখানে হচ্ছে শেখ হাসিনা হচ্ছে সরাসরি নির্দেশদাতা, ইন্ধনদাতা, পরিকল্পনাকারী এবং সেই সাথে হচ্ছে আরো মোট 5টি অভিযোগ এনে সেখানে কিন্তু সহযোগী ছিলেন হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং এই প্রেক্ষিতে হচ্ছে ট্রাইব্যুনাল হচ্ছে প্রসিকিউশন এই যে জুলাই আগস্টের প্রথম থেকে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেটি কিন্তু হচ্ছে ট্রাইব্যুনালে হচ্ছে উপস্থাপন করেন এবং পরবর্তীতে যখন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর হচ্ছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা আসে, তখন কিন্তু সেখানে হচ্ছে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী অর্থাৎ আমির হোসেন, তিনি কিন্তু ট্রাইব্যুনালকে জানান যে তিনি অসুস্থ থাকার কারণে আসলে তিনি পুরোপুরি হচ্ছে প্রস্তুতি নিতে পারেন এবং সেই সাথে তিনি হচ্ছে সময় আবেদন করেন। এবং সেই প্রেক্ষিতে আজকে হচ্ছে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী আমির হোসেন, তিনি আসলে তার যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং সেই সাথে অ্যামিকাস কিউরিও হচ্ছে তার যুক্তিতর্ক উপস্থাপন করবে। সেই সাথে আরেকটি মামলা আছে, সেখানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় হচ্ছে চট্টগ্রামের যিনি ABM ফজলে করিম চৌধুরী আছেন, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তার বিরুদ্ধে হচ্ছে জিজ্ঞাসাবাদের শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করাও হয়েছে এবং আজকে আসলে আমরা এই জিজ্ঞাসাবাদের উপর আসলে নতুন কোনো তথ্য পেতে পারি। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মনি, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাবরিনা মজুমদার এবং তিনি জানাচ্ছিলেন যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা। প্লট বরাদ্দের দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের স্বাক্ষর করা এই গেজেট প্রকাশ করে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। উক্ত তারিখে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। এই তালিকায় রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ আওয়ামী লীগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ঘুষ ছাড়া অবসর ভাতাই মেলে না শিক্ষক কর্মচারীদের। আশায় আশায় বছরের পর বছর ঘুরে পরপারে পাড়ি দিয়েছেন
অনেক শিক্ষক। এখন সন্তানকেও বছরের পর বছর ঘুরতে হচ্ছে সেই সরকারি ভাতার আশায়। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানভেইসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ হয়ে উঠেছে সারা দেশের প্রায় 1.25 লাখ শিক্ষক কর্মচারীর জীবন। তবে লাখ প্রতি 10,000 টাকা করে ঘুষ দিলেই মেলে অবসর ভাতা পাওয়ার নিশ্চয়তা। অঞ্জর বর্মনের ছবিতে শাহাদাত নিশাদের রিপোর্টে বিস্তারিত। অবসর ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে 2019 সালে শিক্ষক পিতা মৃত্যুবরণ করলে এখন সন্তানও ঘুরছেন 6 বছর ধরে, তবুও মিলছে না মৃত শিক্ষক পিতার অবসর ভাতাটুকু। অক্টোবরের 4 তারিখ মারা গেছে, 21 জমা দিচ্ছে। এই পর্যন্ত আমি কোনো কিছু এর কাছ থেকে কোনো কিছু পাই নাই, এর কাছ থেকে কোনো হেল্প পাই নাই, কোনো কিছু পাই নাই। আসলে কথা বলার মতন সুযোগ এরা দেয় না। জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক ষাটোদ্দ SM ইজ্জাতুল্লাহ নেত্রকোনার এক মাদ্রাসার প্রধান শিক্ষকের চাকরি শেষে 5 বছর ধরে অপেক্ষায় অবসরকালীন ভাতার জন্য। মেয়ের বিয়ে সামনে, তবুও মিলছে না ভাতার টাকা, বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আমাদের অবসর ভাতার অফিসে আসার পরে মনে হচ্ছে যে আমরা একজন বোকা, আমরা কিছুই জানি না, আমাদের কোনো মূল্য নেই। সরকারি প্রতিষ্ঠানের এই শিক্ষকদের সামান্য অবসর ভাতাটুকুও পেতেই বুক ভরা হাপিত্যোষ। বছরের পর বছর ঘুরেও রাজধানীর নীলক্ষেত ভ্যানবেস থেকে পাচ্ছে না অবসর ভাতা। কেউ 5 বছর, কেউ বা তারও অধিক সময় ধরে ধর্ণা দিলেও মেলে না সামান্য প্রাপ্যটুকু। আমার 7,41,000 টাকা আজ থেকে আরও 1 বছর আগে আয়াত চেক করার পরে বলছে যে আপনি টাকাটা শীঘ্রই পাওয়া যাবে। শীঘ্রই পাইতে এই পর্যন্ত। শুধু কি তাই, অনেকের তো অভিযোগ টাকা দিলেই আগে পাওয়া যায় এসব অবসর ভাতা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি হয় না। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা 1 সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। পুরো দুর্নীতি সেক্টরের ভিতরে, মানে আমার পিছিয়ে লোকে টাকা পায়, টাকা দিলে কাজে নিলে হয় না। এদিকে গেল 8 মে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্য পেনশনের চেক যথাসময় না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগে অভিযান চালায় দুদক। অপেক্ষমান আবেদনের রেকর্ডপত্র যাচাই করে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং হয়রানির প্রাথমিক সত্যতাও পায় দুদক। অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের 2 দপ্তরে অনিষ্পন্ন রয়েছে 89,600 অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন, যার মধ্যে শুধু অবসর সুবিধা বোর্ডের আওতায় পড়ে আছে প্রায় 44,500 আবেদন। নিয়ম আর অনিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে কবে এমন ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা, সেসব প্রশ্নের মুখোমুখি অবসর সুবিধা বোর্ডের পরিচালক মোহাম্মদ জাফর আহমেদ। জানান, আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন নাকি 5,285 কোটি টাকা, কিন্তু সেই তুলনায় নেই অর্থ। একজন শিক্ষক তার সমগ্র কর্মজীবনে যে পরিমাণ চাঁদা দেন, ওনাকে পরিশোধ করতে হয় প্রায় তার ডাবল টাকা পরিশোধ করতে হয়। তো এখন আমি প্রতি মাসে যে পরিমাণ চাঁদা পাই, শিক্ষকদের অবসরভোগীদের আবেদন অনুযায়ী আমার প্রতি মাসে ঘাটতি থাকে প্রায় 50 কোটি টাকা। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 2,000 কোটি টাকা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে 200 কোটি টাকা বন্ড হিসেবে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন সময় একটু থোক বরাদ্দ দিয়ে থাকে ঘাটতি, তবে সেটা পর্যাপ্ত না। অবসর ভাতার অপেক্ষায় থাকা শিক্ষকদের প্রত্যাশা অচিরেই সমাধান হবে তাদের এই চিরচেনা দুঃখের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার ঘরে বসেই অনলাইন সিস্টেমে বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনের পাঠানো খরচের টাকা। এই কোম্পানির সহায়তায় এ পদ্ধতি দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন। এর মাধ্যমে কারা অভ্যন্তরে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে বলেও মনে করছেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। দেশের 70টি কারাগারে বন্দী রয়েছেন প্রায় 75,000। এদের কেউ অপরাধ করে, আবার কেউ বা ষড়যন্ত্রের শিকার হয়ে আটক রয়েছেন। চার দেয়ালের ভেতরে বন্দিকালীন প্রিজন্স ক্যাশ বা পিসি কার্ডের মাধ্যমে বর্তমানে বন্দীকে হাত খরচের টাকা পাঠানোর সুযোগ রয়েছে, যেখানে বন্দীদের স্বজনরা কারাগারের সশরীরে এসে টাকা পাঠান বন্দীদের। তবে অভিযোগ রয়েছে বন্দীর কাছে পিসি পদ্ধতিতে অর্থ পাঠাতে কোনো রকম নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ না থাকায় জমা অর্থ দিয়ে কারা অভ্যন্তরে নানা অপরাধ সংঘটিত করতেন কিছু বন্দী। এতে জড়িত হতে দেখা যায় কারা কর্মকর্তা কর্মচারীদেরকেও।
বন্দির স্বজনদের দুর্ভোগ লাঘব ও কারা অভ্যন্তরীণ দুর্নীতি ঠেকাতে এবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনলাইনে বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনদের টাকা। অর্থ পাঠানোর পরিমাণ থাকবে প্রতি মাসে নির্দিষ্ট। নিয়মিত পাঠানো অর্থ খরচের খাতও মনিটরিং করা হবে। ইমানি পদ্ধতির সহায়তায় এই উদ্যোগ দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তথ্য সঠিক যে আমরা যেভাবে করছি এটা ম্যানুয়াল, এবং এই ম্যানুয়াল পদ্ধতি আসলে ট্রেস করা, ট্র্যাক করা অথবা সর্বোচ্চ অথবা সিলিং অথবা এগুলো খুবই কঠিন, মানে এবং এটা সব জায়গায় সামঞ্জস্যপূর্ণ থাকে না, এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়। যে কারণে আমরা এখন তথ্য নির্ভর একটা ম্যানেজমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে বন্দীদের এই টাকাগুলো পিসি ক্যাশটা অটোমেটেড অথবা ই ওয়ালেট টাইপের একটা থাকবে, অর্থাৎ জেলখানার ভিতরে কোনো ক্যাশ লেনদেন হবে না। ওনারা সম্পূর্ণ এটা ক্যাশ ফ্রি একটা এনভায়রনমেন্ট থাকবে। পিসি ক্যাশের মাধ্যমে অনেক দেখা যায় অনিয়মতান্ত্রিকতার সাথে জড়িয়ে পড়েন। সো এটা যাতে মনিটরিং হয়, প্লাস হচ্ছে সর্বোচ্চ লিমিট আমরা সেট করে দিব, এবং সর্বোচ্চ অ্যাট এ টাইম লিমিট এবং মান্থলি এক্সপেন্ডিচার লিমিট দুইটাই আমরা সেট করে দেবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে স্বজনরা ভোগান্তি ছাড়া ঘরে বসে বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবেন বন্দীদের। টাকা পাঠানোর পর নিশ্চয়তা হিসেবে স্বজনদের দেয়া হবে খুদে বার্তা। এতে সশরীরে কারাগারে যেতে হবে না বন্দির স্বজনদেরকেও, ফলে কমবে সময়ের অপচয় ও ভোগান্তি। বন্দীরা যাতে এপিসি ক্যাশটা মেনটেন করতে পারে, এবং তখন এটা হলে এটা বাইরে থেকে যদি টাকা ভরার জন্য আত্মীয় স্বজনকে আর এখানে এসে টাকা দিতে হবে না। ওনারা অনলাইন অথবা ওই যে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো রকমের যারা ই ওয়ালেট নিয়ে কাজ করেন, ইন্টারনেট ব্যাংকিং টাইপের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করেন, তাদের সাথেই আমরা কোলাবোরেশন করবো। ওনারা যে বেসিক্যালি টাকাটা খরচ করেন ক্যান্টিন এবং অন্যান্য খাতে, তো ওইখানকার সাথে সম্পর্কযুক্ত। সো ওইটাও অটোমেশনের মধ্যে আসলে তখন ওনাদের এই টাকাটা যখন অটোমেটিক যখন একটা ম্যানেজমেন্টের মধ্যে চলে আসবে, আমি আশা করি যে এই রিলেটেড সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দূরীভূত হবে। এর ফলে অনলাইনে হবে কারা অভ্যন্তরে অর্থ খরচের মনিটরিং, ফলে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে, সেই সাথে টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরাপত্তা বাড়বে বলে আশা কারা কর্তৃপক্ষের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, জানাবেন বিস্তারিত। ইরশাদ, মূলত আজকে বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হবে, এবং এর মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, তারপর রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা, এবং সর্বশেষ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলগুলোর নেতারা এসে পৌঁছবেন, এবং কমিশন বিভিন্ন কমিশনগুলো যেগুলো রয়েছে সেই কমিশনের প্রধানরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এবং আজকের বৈঠকে মূলত এই উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ নিয়ে যে জাতীয় ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনার উপর আলোচনা হবে। এবং আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এছাড়া রাষ্ট্রপতির যেই জরুরি অবস্থা ঘোষণা, সেই জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে কোন কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন, এবং কতদিনের মেয়াদে সেই জরুরি অবস্থা চলবে, এবং সেই সময়ে নাগরিকদের অধিকারের উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে কি থাকবে না, কিংবা থাকলে কোন পর্যায়ে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং রাষ্ট্রপতির যেই জরুরি অবস্থা ঘোষণা, এই বিষয়ে কিন্তু এনসিসির যেই প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাব প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তার এই জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে এবং জরুরি অবস্থা চলাকালীন সময়ে কোন কোন বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়া সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই দুটো কমিশনই কিন্তু সংসদে যে নারী প্রতিনিধিত্ব রয়েছে, সেই নারী প্রতিনিধিত্ব বিষয়টি নিয়ে আলাদা আলাদা সুপারিশ করেছেন, এবং সামগ্রিকভাবে তাদের এই সুপারিশগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাবনাগুলো তুলে ধরে আবার সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।
তো আলোচনা শুরু হওয়ার নির্ধারিত সময় যদিও 10:30, আশা করা যাচ্ছে বেলা 11টার মধ্যেই সেই আলোচনার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রিপন। চালের অন্যতম উৎপাদন কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের বাজারও অস্থির। মাত্র 2 সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 8 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ফলন কম হওয়ায় ধান মজুত করছেন মিল মালিকরা। অটো রাইস মিলগুলো মোকাম থেকে টনকে টন ধান তুলে রাখায় বাজারে বেড়েছে সংকট। মোটা চালও এখন কেজি 60 টাকা ছুঁই ছুঁই। এ পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছে ভোক্তারা। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। কোরবানিদের পর থেকেই খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। সেই দাম আর কমেনি, বরং উচ্চ মূল্যে স্থিতিশীল। এখন মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 টাকায়, যেখানে ঈদের আগে ছিল 78 থেকে 80 টাকা পর্যন্ত। স্বর্ণা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, ব্রি 28 ও ব্রি 29 62 থেকে 65 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, অটো রাইস মিল মালিকদের মজুত ও টানা বৃষ্টিপাতে উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে চালের দাম। মনিটরিং না থাকায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে আসছে না। বর্ষার কারণে মিল মালিকেরা, মিল চাতারা যারা ব্যবসা করে তারা উৎসাহিত করতে পারছে না এবং বাজারের চাহিদা অনুযায়ী আমদানি কম, এই কারণে চালের বাজারটা বেশি। বিল খালের ধান ধরেন যে ডুবে গেল, ডুবে যাওয়ার কারণে ধানের দাম ধরেন যে প্রথম যে ধানের দামটা ছিল এখন ওই ধানটা প্রায় ধরেন যে বেশি দাম হয়েছে। চাতালে চাউল হচ্ছে না, রোদ হলে ঠিক স্বাভাবিক হয়ে যাবে আশা করি আমাদের বাজারটা। গত 2 সপ্তাহে মিনিকেট চালের কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা, মোটা ও মাঝারি চাল 2 থেকে 3 টাকা। ধানের দাম শুরুতে আপনার 1200 1250 টাকা মন ছিল, এখন 1400 1450 টাকা মন। বৃষ্টি বাদলের জন্য চাউল প্রসেসিং করতে পারছে না, এই জন্যই চাউলের দাম বাড়তি। জেলা কৃষি বিপণন কর্মকর্তা জানান, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং চলছে। আমরা বাজার মনিটরিং করতেছি, আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি, দোকানদারদের বলতেছি। বাজারে চালের কোনো সংকট নেই, তবুও বাড়ছে চালের দাম। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চান সাধারণ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।